দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আমিন বাজারে হচ্ছে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, সফল হলে করা হবে আরও 4টি সিটি কর্পোরেশনে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য বৃদ্ধিতে বড় বাধা, অবকাঠামো দুর্বলতা, নৌ ও রেলপথ উন্নয়নে জোর ভারতের। আর্থসামাজিক উন্নয়নে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। বৈষম্য, অপশাসন ও গণতন্ত্রের অভাব দূর করার পরামর্শ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রথমবারের মতো বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে যাচ্ছে দেশে, যার উৎপাদন সক্ষমতা হবে 42.5 মেগাওয়াট। কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক 3000 টন বর্জ্যের প্রয়োজন হবে, যা সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রামেও এমন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের, যা নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় অবদান রাখবে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে 22,000 মেগাওয়াটের মতো। এর মধ্যে 230 মেগাওয়াট জলবিদ্যুৎ আর 129 মেগাওয়াট সৌরবিদ্যুৎ, অর্থাৎ নবায়নযোগ্য বিদ্যুতের হার 2 ভাগেরও কম। এমন অবস্থায় দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় সরকার। এজন্য রাজধানীর আমিন বাজারে স্থাপন করা হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্ল্যান্ট, যেখানে দৈনিক 3000 টন বর্জ্যের প্রয়োজন হবে। এই বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। The daily per capita waste generation in the city is 0.60 kg. Collection and especially proper disposal of the waste is a challenging task. After completion of the construction of incineration plant, we will supply 3000 tons of mixed waste per day. বুধবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, জমি হস্তান্তর, বর্জ্য সরবরাহ এবং বিদ্যুৎ ক্রয় বিষয়ে পৃথক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী চীনের প্রতিষ্ঠান CMEC-কে 30 একর জমি দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে 15,325 কোটি টাকা। অর্থ বরাদ্দের পরবর্তী 2 বছরের মধ্যে প্রকল্পটিতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে গাজীপুরে আমরা ওয়েস্ট টু এনার্জি করতে যাচ্ছি, আমরা ময়মনসিংহে ওয়েস্ট টু এনার্জি করতে যাচ্ছি, আমরা চিটাগংয়ে ওয়েস্ট টু এনার্জি করতে যাচ্ছি এবং ঢাকা সাউথেও আমরা আরেকটি পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছি ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের মধ্যে। বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হলে পরবর্তী 25 বছর 18 টাকা 30 পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। This price will be 18.51. So it is not that much costly in compared to the other fuel. Produce electricity by using the diesel as a fuel. The cost will be about the 30 taka. Furnace oil, that is HFO, it will be about 19 taka. অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জানান, দূষণ কমাতে রাজধানী থেকে তেল চালিত গণপরিবহন উঠিয়ে দেওয়া হবে। চালু করা হবে বিদ্যুৎ চালিত বাস। From Dhaka city, we want to eliminate all kind of fuel bus and we want to introduce the electrical bus in Dhaka city. No fuel bus will run in the city. No fuel bus, and those are run to the fuel bus. No, it cannot be happen like that. এই বাসের সুবিধাটা কি হবে? রাত 1টার পরে আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করবেন তার ট্যারিফের মূল্য অনেক কম থাকবে পিক আওয়ারের থেকে। আপনার যে টার্মিনালগুলো থাকবে বাস স্টেশনে, সেখানে আমরা চার্জিং স্টেশন বসাই দিব, সেখান থেকে আপনি বিদ্যুৎ চার্জ করতে পারবেন। বিদ্যুৎ দিয়ে যে শক্তিতে গাড়ি চলে তার এফিসিয়েন্সি হলো 80%। তেল দিয়ে যে গাড়ি চলে তার এফিসিয়েন্সি হলো মাত্র 20%। ভাড়া প্রায় 3 ভাগের 1 ভাগ নেমে আসবে। আগামী 3 বছরের মধ্যে ঢাকার সব বৈদ্যুতিক লাইন ভূগর্ভস্থ হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। অবকাঠামো দুর্বলতাকে বাংলাদেশের সাথে বাণিজ্যের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে ভারত। বাণিজ্য সম্প্রসারণে নৌ এবং রেলপথের উন্নয়নে জোর দিয়েছে দেশটি। তবে দুদেশের মধ্যে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা, বর্ডার হত্যাকাণ্ড এবং পানি বন্টন সংক্রান্ত সমস্যার সমাধানে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সমতা তৈরিতে রাষ্ট্র দুটিকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সিপিডি এবং RIS আয়োজিত এক সম্মেলনে এসব কথা উঠে আসে। সম্পর্কটা 50 বছরের।
এই দীর্ঘ সময়ে দুদেশের বাণিজ্য বেড়েছে ঠিকই, তবে তা মূলত ভারতের অনুকূলে। হিসেব বলছে অর্থবছর 2020-21-এ ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল $128 কোটি, যেখানে দেশটি থেকে আমদানি $900 কোটির বেশি। অথচ প্রতি বছর $40,000 কোটি বেশি পণ্য ও সেবা আমদানি করে ভারত বিশ্ববাজার থেকে, সেখানে বাংলাদেশের অংশ সামান্যই। If we want to really export more to India, we have to produce more. It is the supply side capacities. That's where comprehensive economic partnership, building the production networks in Bangladesh, attracting Indian investment in Bangladesh, creating the supply side capacities, targeting the Indian market, taking advantage of the zero tariff that we are getting. I think that is the way to go forward. দুদেশের মধ্যে আমদানি রপ্তানির প্রায় পুরোটাই হয়ে থাকে সড়ক পথে, স্থলবন্দর দিয়ে, যেখানে পণ্য পরিবহনে সময় এবং ব্যয় দুটোই বেশি লাগে অন্য অনেক দেশের চেয়ে। আর একেই বাণিজ্যের মূল বাধা হিসেবে দেখছে দেশটি। ভারতের রাষ্ট্রদূত বলছে, দুদেশের মধ্যে নৌ এবং রেলপথে পণ্য পরিবহন বাড়ানো গেলে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনা যাবে। এতে এদেশে বাড়বে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ। The biggest barrier to trade currently is logistics. If you force all the trade through one point, you are essentially creating vested interests in ensuring that trade is as complicated and as difficult as possible. It stands to reason that we should actually look at having simpler logistics for river-based trade, rail-based trade, and road-based trade. For this, we are more than ready. We are willing to spend money on grant-based projects to develop ICDs to facilitate rail-based trade. We are prepared to help develop new crossings, even at Petropol, which is easily one of the most choked border crossings anywhere in the world, simply to make it possible for trade to speed up. বাণিজ্যের বাইরে ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে ঝুঁকি তৈরি করছে সীমান্ত হত্যাকাণ্ড, অমীমাংসিত পানি বণ্টন চুক্তি, চোরাচালান এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, যা দূর করতে দুই সরকারকে আরো আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। We have to first of all make this a people to people relationship so that peoples of our respective countries believe in each other and respect each other. This is the foundation of our relationship, and the younger generation has to see this happen. Your agenda and my agenda are equally important. So if you think that one agenda is more important than the other, then we are not having that equal treatment within a sovereign territory. I hope the leadership will give content to this concept. Till now, these are only words. We need content into this concept. সম্পর্ক উন্নয়নে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, দেশ দুটির জনগণের মধ্যে আরো বেশি যোগাযোগ এবং আলোচনা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল 5 দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রত্যাশার চেয়েও ভালো করেছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে ভারত আর পাকিস্তানকে। গবেষকরা বলছেন, শিল্পায়ন, নারীর কর্মসংস্থান ও নগরায়নের কারণে এই অগ্রগতি হয়েছে। তবে বৈষম্য, গণতন্ত্রের অভাব আর অপশাসন এই অর্জনগুলো ম্লান করে দিচ্ছে। বুধবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে এসব কথা উঠে আসে। শিল্পের উৎপাদনকে একটি অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরা হয়। 1990 সালে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনে শিল্পের অবদান ছিল 13.5 ভাগ, ভারত আর পাকিস্তানে যা ছিল 16 ভাগের ঘরে। 2 দশকের ব্যবধানে যা সেখানে নেমে এসেছে 12 ভাগে, আর বাংলাদেশ পৌঁছে গেছে 19 ভাগে। শুধু অর্থনীতি নয়, গড় আয়ুর মতো সামাজিক সূচকেও গেল 2 দশকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ম্যানুফ্যাকচারিং সেক্টর, নারীদের ক্ষমতায়ন এবং নগরায়নের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে সাফল্য অর্জন করেছি এবং এটা সমগ্র সোসাইটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। শুধু ভারত পাকিস্তান নয়, এ সময় প্রত্যাশার থেকেও বেশি এগিয়েছে বাংলাদেশ। গবেষকদের হিসেবে দেশের মাথাপিছু আয়ে প্রবৃদ্ধি হবার কথা ছিল 4.25 ভাগের মতো, কিন্তু হয়েছে 8.5 ভাগ হারে। শিক্ষার হারে অগ্রগতি প্রত্যাশার থেকে বেশি। লক্ষ্য অর্জিত না হলেও সাফল্য আছে দারিদ্র্য বিমোচনেও, যা দেখে তৃপ্ত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে সাজানোর পরিকল্পনায় যুক্ত অর্থনীতিবিদরাও, যদিও আক্ষেপও আছে কিছু। We have made progress, but then the benefits of health measures and education had not been equally distributed to poor and the rich, and also between men and women. Are part of the so-called Bangladesh paradox, where developmental success has managed to coexist with significant malgovernance. This has contributed to endemic regulatory failure, weak accountability in law enforcement.
এমন বাস্তবতায় অর্থনীতির সামনে বড় ঝুঁকি হয়ে আসে মহামারী কোভিড-19। কয়েক দফা লকডাউন শিল্পের স্থবিরতা কমিয়ে দেয় জিডিপির প্রবৃদ্ধি। তবে সেই ধাক্কা সামলে এরই মধ্যে পুনরুদ্ধারের পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ, যদিও ঝুঁকি কাটেনি। Inflation, as you saw yesterday, has gone up to 5.7%. In October, the non-performing loans have increased to 8.2%. External balances are a bit under pressure. Current account deficit is rising. Exchange rate has depreciated by about 1.2% in the last 6 months. এমন অবস্থায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনগণের করের টাকার সঠিক ব্যবহারের তাগিদ আসে অনুষ্ঠানে বক্তাদের পক্ষ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো স্থিতিশীল নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ববাজারে তেলের দর কমে স্থিতিশীল হলে সরকার দেশেও দাম কমাবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এ সময় তিনি জানান, দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাগুলো আমাদের তো নিচ্ছি আমরা। কেউ যদি কোনো দুর্নীতি করে, কেউ যদি পাচার করে, কোনো তথ্য থাকে, এদেরকে সব তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদেরকে জেলে নেওয়া হয়, সাজা দেওয়া হয় এবং যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা যেটা কোর্ট ডিজায়ারেবল মনে করবে, বিচার ব্যবস্থা ডিজায়ারেবল মনে করবে, সেভাবেই বিচার ব্যবস্থা চলছে। আমার মনে হয় এটা আমি আমাদের সামনে তুলে ধরলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 143 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৪৭-এ। লেনদেন হয়েছে ১,১০২ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির দর আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভ নোটে শেষ হয়েছে। মার্কেটের ইন্ডেক্স পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অ্যারাউন্ড 143 পয়েন্টস, হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। মার্কেটের এরকম বৃদ্ধি ইনভেস্টরদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং তাদের মার্কেটের প্রতি কনফিডেন্সকে ইন্ডিকেট করে। আমাদের রিসার্চ মনে করে যে বিভিন্ন রেগুলেটরি বডিজ যেমন SEC, সেন্ট্রাল ব্যাংক ইত্যাদির যেই বিভিন্ন মিটিং রয়েছে সেগুলো থেকে আমরা যেই পজিটিভ নিউজ পাচ্ছি তাই মার্কেটের এরকম ইন্ডেক্স পয়েন্টে রিফ্লেক্ট হয়েছে। এছাড়া আজকে সবচেয়ে ভালো পারফর্মিং সেক্টরগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই মিসেলেনিয়াস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইল সেক্টর। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ইসরায়েলের তেল আবিব। এরপরই আছে প্যারিস আর সিঙ্গাপুর। গেল বছর তালিকার শীর্ষ অবস্থানে থাকা হংকং এবার নেমে এসেছে ব্যয়বহুল শহরের তালিকায় পঞ্চম অবস্থানে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কস্ট অফ লিভিং 2021 ইন্ডেক্সে এমন তথ্য উঠে এসেছে। হিরজুন মিরা জানাচ্ছেন বিস্তারিত। তেল আবিব ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 4 লাখ লোকের বসবাস। ইসরায়েলের মূল অর্থনৈতিক আর প্রযুক্তির কেন্দ্র তেল আবিবে জীবনযাত্রার ব্যয় বরাবরই বেশি। করোনার পর যা আরও বেড়েছে। গেল বছর দেশটিতে পণ্য এবং সেবার মূল্য বেড়েছে 3.5%। মূল্যস্ফীতির হার বেড়েছে রেকর্ড পরিমাণে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কস্ট অফ লিভিং 2021 ইন্ডেক্সের হিসেবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন তেল আবিব, যা আগের বছর ছিল তালিকার পঞ্চম অবস্থানে। গেল বছর প্রথম অবস্থানে থাকা ফ্রান্সের প্যারিস এবার নেমে এসেছে ব্যয়বহুল শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। একই স্কোর নিয়ে প্যারিসের সাথে দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। গেল বছর প্যারিস আর হংকংয়ের সাথে শীর্ষ অবস্থানে থাকা জুরিখ এবার নেমে এসেছে তালিকার চতুর্থ অবস্থানে, আর 4 ধাপ পিছিয়ে হংকং নেমে এসেছে পঞ্চম অবস্থানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অবস্থান ব্যয়বহুল শহরের তালিকার ষষ্ঠ অবস্থানে। এরপরই আছে সুইজারল্যান্ডের জেনেভা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে অষ্টম অবস্থানে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। নবম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, আর জাপানের ওসাকার অবস্থান ব্যয়বহুল শহরের তালিকার 10 নম্বরে। বিশ্বের 173টি দেশের 2 শতাধিক পণ্য ও সেবার ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটি বলছে, ভ্যাকসিন কার্যক্রম জোরদারের কারণে বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতি করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে। বেড়েছে বিভিন্ন পণ্যের চাহিদা। তবে সরবরাহ ব্যবস্থার সংকট, জ্বালানির উচ্চমূল্য জীবনযাত্রার ব্যয়কে প্রভাবিত করেছে, যা উস্কে দিয়েছে বিভিন্ন দেশের মূল্যস্ফীতিকে। আগের বছরের মতোই সবচেয়ে কম খরচের তালিকার প্রথম অবস্থানে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। কস্ট অফ লিভিং ইন্ডেক্সে এবার সবচেয়ে বড় পরিবর্তনটি হয়েছে ইরানের শহর তেহরানের। আগের বছর 79 নম্বরে থাকা শহরটি এবার 50 ধাপ এগিয়ে উঠে এসেছে
তালিকার 29 নম্বরে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ক্রমাগত সংকটে পড়ছে দেশটির পণ্য সরবরাহ ব্যবস্থা, যা উস্কে দিয়েছে মূল্যস্ফীতিকে। আর সবচেয়ে বেশি পিছিয়েছে ইতালির রাজধানী রোম। আগের বছরের তালিকার চেয়ে 16 ধাপ পিছিয়ে রোম এবার নেমে এসেছে 48 নম্বরে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।